সীমান্ত কাঁটাতারহীন আর এই খোলা সীমান্তকে কাজে লাগিয়ে অবাধে চলছে অনুপ্রবেশ। আর আমরা একাধিক ছবি আপনাদের সামনে রেখেছিলাম যেখানে এই সীমান্তে কাঁটাতার দিতে বারবার বাধার মুখে পড়তে হয়েছে বিএসএফ কে। আর এই পরিস্থিতির মধ্যে এবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে তলব করা হলো। আর বাংলাদেশের বিদেশ মন্ত্রকে গেলেন প্রণয় বর্মা। কোনো বিরূপ ঘটনা যেন না ঘটে তা নিয়ে ভারতীয় হাই কমিশনারকে বার্তা। সীমান্তে উস্কানির কথা স্বীকার বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার। একদিকে সীমান্তে উস্কানি, তার মধ্যে ভারতের সঙ্গে হওয়া সব সীমান্ত চুক্তি বাতিলের ঘোষণা জাহাঙ্গীর আলম চৌধুরী। এরকমই খবর পাওয়া যাচ্ছে বাংলাদেশ সংবাদ মাধ্যম সূত্রে, অর্থাৎ সংবাদপত্র সূত্রে। আর অন্যদিকে পাসপোর্ট জালিয়াতিতেও একের পর এক তথ্য সামনে আসছে, রাখবো আপনাদের সামনে এবং বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে আজকের বিষয়, সীমান্তে উস্কানি, কাঁটাতার দিতে বাধার মধ্যেই ভারতীয় হাই কমিশনারকে তলব এবার বাংলাদেশের। হাসিনার আমলে সীমান্তে বেড়া দেওয়া নিয়ে সমঝোতা চুক্তি বাতিল নিয়ে এবার চিঠি দিল বাংলাদেশ। টাকা ফেললেই তৈরি আসল ভারতীয় পাসপোর্ট, ভোটার কার্ড এবং আধার কার্ড কিভাবে রাখবো? নথি জালকাণ্ডে বারাসাত থেকে ধৃত সমীর দাসকে জেরায় এরকমই চাঞ্চল্যকর তথ্য এবার সামনে আসছে। ওপারে নুরুল ইসলাম, এপারে ঢুকে হয়ে গেলেন নারায়ণ অধিকারী। অর্থাৎ এই ভুয়ো যে নথি, সেই নথি নিয়ে কিন্তু তার এই পরিচয়পত্র। দত্তপুকুরে পুলিশের জালে বাংলাদেশের দুই অনুপ্রবেশকারী। একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে এবং তার মধ্যে বাংলাদেশে লাগাতার সীমান্তে উস্কানি চলছে। বাংলাদেশের এই উস্কানি, তার মধ্যে এবার ভারতীয় হাই কমিশনারকে তলব। মালদা থেকে কোচবিহার বারবার সীমান্তে কাঁটাতার তৈরিতে বাধা বর্ডার গার্ড বাংলাদেশের। সীমান্তে একদিকে চাপানোতর, তার মধ্যেই ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে তলব করা হলো। বাংলাদেশের বিদেশ মন্ত্রকে গেলেন ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মা। আমরা আরো বিস্তারিত তথ্য জানবো। রাজস্বী দত্তগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে একেবারে নিউজরুম থেকে। রাজস্বী, দেখো, প্রণয় বর্মা আজকে ঢাকায় ওখানকার পররাষ্ট্র মন্ত্রকে গিয়েছিলেন এবং তিনি সেখানে সাংবাদিকদের অ্যাড্রেস করেছেন। আমরা যেটা জানতে পারছি ওখানকার সংবাদ মাধ্যম সূত্রে, যে তিনি বলেছেন যে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ রয়েছে এবং ভারতবর্ষের যে নিরাপত্তাজনিত কমিটমেন্ট রয়েছে, যে বর্ডারে ফেন্সিং দেওয়া নিয়ে, অর্থাৎ সীমান্ত জুড়ে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে, সেই লক্ষ্য পূরণে দুই দেশের মধ্যে সমঝোতার ভিত্তিতে যে বিষয়গুলো রয়েছে সেগুলো বাস্তবায়িত করা যাবে। এবং সবথেকে বড় কথা, দুই দেশের সীমান্তে দিয়ে যাতে বেআইনি অনুপ্রবেশ না হয়, চোরাচালান এবং দুষ্কৃতীদের গতিবিধি রুখে দেওয়া যায়, সেইটার উদ্দেশ্যে তিনি এসেছেন এবং তার সঙ্গে কথা হবে। অর্থাৎ অত্যন্ত একটা সদর্থক প্রত্যাশা নিয়ে তিনি কিন্তু আজকে ঢাকায় গিয়েছিলেন। এখন দেখার বিষয়, তারপরেই সেখানকার স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি একটা প্রেস কনফারেন্স করেন এবং সেটাও আমরা বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে জানতে পারছি। এবং সেখানে তিনি, স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেন যে ভারতের সীমান্তরক্ষী বাহিনী কোথাও যদি কাঁটাতার দিতে চায় তাহলে আমরা বাধা দেব, আমরা সেটা করতে দেব না। এবং এরকম 5টা জায়গায় অতি সম্প্রতি বিএসএফ কাঁটাতারের বেড়া দিতে গেছিল, আমরা আটকেছি, অর্থাৎ বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ আটকেছে এবং এগুলো আমরা হতে দেব না। এবং এই জন্যই স্বরাষ্ট্র দপ্তর বিদেশ মন্ত্রককে জানিয়েছিল। বিদেশ মন্ত্রক আজকে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে ডেকে সেগুলো বলে দিচ্ছে। অর্থাৎ পরিষ্কার বার্তা যে কোনো সহযোগিতার বার্তা নেই, কোনো সহযোগিতা, সহমর্মিতা, পাশে থাকার আবহ নেই। পরিষ্কার স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বলেছেন বাংলাদেশের সঙ্গে এই সীমান্ত রক্ষা নিয়ে ভারতবর্ষের যে কটা আগের চুক্তি ছিল আমরা ইতিমধ্যেই চিঠি দিয়েছি, সেগুলো বাতিল করা হোক। আমরা চাইছি সেগুলো বাতিল করা হোক, কারণ তাতে বাংলাদেশের স্বার্থ নাকি সুরক্ষিত নয়, তাতে ভারতবর্ষের স্বার্থ সুরক্ষিত হয়েছে। এই যুক্তিতে তারা আজকে পরিষ্কার, যেখানে ভারতের হাই কমিশনার সহযোগিতার, সহমর্মিতার এবং সমঝোতার বার্তা নিয়ে গেলেন, সেখানকার স্বরাষ্ট্র উপদেষ্টা একেবারেই অসহযোগিতা এবং কোনো সমঝোতার রাস্তায় না হাঁটার কথা পরিষ্কার বলে দিলেন। এখন এভাবে যদি চলতে থাকে দুদেশের সম্পর্ক, তাহলে সীমান্তে যে পরিমাণ অনুপ্রবেশ হচ্ছে, যে পরিমাণ ধরপাকড় চলছে, দেখা যাচ্ছে সামনে আসছে বিষয়গুলো, সেগুলো থামবে কি করে?
অনুপ্রবেশ রয়েছে, চোরাচালান রয়েছে, দুষ্কৃতীদের গতিবিধি রয়েছে, জঙ্গিদের অনুপ্রবেশ রয়েছে। এই বিষয়গুলোর জন্যই কিন্তু ভারত বারবার সহযোগিতার বার্তা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু একেবারে রাজস্বী সহযোগিতার বার্তা দেওয়ার চেষ্টা করছে ভারত, কিন্তু সেভাবে সহযোগিতার বার্তা বাংলাদেশের তরফে পাওয়া যাচ্ছে না। হাই কমিশনার, ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মা তিনি আজ গিয়েছিলেন এবং একের পর এক যে তথ্য সামনে আসছে একবার শোনাবো প্রণয় বর্মা কি বলেছেন। Commitment to ensuring a crime-free border, effectively addressing the challenges of smuggling, movement of criminals, and trafficking. We have an understanding with regard to fencing the border for security. Our two border guarding forces, BSF and BGB, have been in communication in this regard. We expect that understandings will be implemented and that there will be a cooperative approach to combating crime. আমাদের সঙ্গে রাজাগোপাল ধর চক্রবর্তী আছেন, রাজাগোপাল বাবুর কাছে যাব। রাজাগোপাল বাবু, মানে যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এর আগে আমরা দেখেছিলাম 3রা ডিসেম্বর ডেকে পাঠানো হয়েছিল ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মাকে, আবারও ডেকে পাঠানো হলো তাকে, যেখানে সীমান্তে এই উত্তপ্ত পরিস্থিতি, বারবার কাঁটাতার দিতে বাধা দেওয়া হচ্ছে, তার মধ্যে সহযোগিতার হাত বাড়ানো তো দূরস্থ, সেখানে আবার নাকি হুঙ্কার দিচ্ছে বাংলাদেশ। হ্যাঁ দেখুন, এই যে ডেকে পাঠালো আমাদের হাই কমিশনারকে, এর আগেও ডেকে পাঠিয়ে কপি টপি খাইয়ে বলে দিচ্ছে, খুব একটা যে কড়া ভাষায় বলছে, যে যেটা মানে স্বরাষ্ট্র অ্যাডভাইজার বলছেন সে ভাষা যদি আমাদের হাই কমিশনারকে ডেকে বলে, সঙ্গে সঙ্গে আমরা ওদের হাই কমিশনারকে ডেকে পাঠাবো, এটাই নিয়ম, এটাই করে থাকি। দুবার ডাকা হয়েছে, আমাদের পররাষ্ট্রমন্ত্রীকেও ডাকা হয়েছে, পররাষ্ট্র সচিবকেও ডাকা হয়েছে, উনি গেছেন, কিন্তু আমাদের এখান থেকে ওদের হাই কমিশনার স্টাফ রিকল করেছে, আমরা কোনো মানে রিটালিয়েশনে যাইনি। পরিষ্কার বোঝা যাচ্ছে বাংলাদেশ একটা কাজ করছে, সেটা হচ্ছে লোকাল অডিয়েন্সকে মাথায় রেখে, অর্থাৎ দেশের নাগরিকদের কথা বলে, দেখো আমরা ভারতের উপর কী ধরনের চাপ দিচ্ছি, ভারতকে ডেকে পাঠাচ্ছি, কান মুলে টেনে আনছি, ভারত আসছে, এই ধরনের কথা ওরা মানুষকে বলবে, মানুষ বলবে বাহ কী হচ্ছে দেশে, একটা ভারত বিরোধী দেশ মারাত্মকভাবে রয়েছে, আমরা এগিয়ে আছি, আমাদের ট্যাঙ্ক সীমান্তে চলে গেছে, ভারত কিছুই করছে না। ভারত যেটা করছে একেবারে কুল, যেটা বাংলায় বলে কুল, একেবারে ঠান্ডা মাথায় পররাষ্ট্র নীতি, বুঝেছেন। একটা বিড়াল যদি বাঘকে কামড়াতে আসে, বাঘটা তো আর তাই না কি বাবু, একটা বিষয়, মানে বারবার এই যে বিজিবির তরফে বাধা দেওয়া হচ্ছে, বর্ডার গার্ড বাংলাদেশের তরফে, আমরা একাধিক সীমান্তের সেই ছবিও দেখতে পেয়েছি, তাহলে ভারত কেন দেখে পাঠাচ্ছে না বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরকে? হ্যাঁ, এটাই তো দেখুন, এটাই তো বলতে চাইছি, ভারত একেবারেই কুল থাকতে চাইছে। ভারতের বক্তব্য হচ্ছে দেখা যাক বাংলাদেশ কতটা এটা করুক, কতটা শক্তি দেখাতে চায়, কতটা উত্তক্ত করতে চায়। রাজাগোপাল বাবু, যা পরিস্থিতি, মানে কুল থাকতে চাইছে, সেখানে তো একের পর এক অনুপ্রবেশ চলছে, মানে অনুপ্রবেশ ঘটুক সেটা ভারত দেখছে না। হলে দেখুন, ব্যাপারটা হচ্ছে যে অনুপ্রবেশ যেখানে ঘটছে, আমাদের প্রায় 700 থেকে 900 কিলোমিটার পর্যন্ত বর্ডার অরক্ষিত আছে, সেইগুলো আমরা সুরক্ষা দিতে পারিনি। রাজ্যগুলোর সম্পূর্ণ দায়িত্ব ছিল কেন্দ্রকে জানানো এইগুলো সুরক্ষিত নেই, এখান থেকে লোক ঢুকছে, রাজ্যের পুলিশের বক্তব্য রাখা উচিত ছিল, বলা উচিত ছিল কেন্দ্র যদি না পারে আমরা করব, কিন্তু সে তারা খালি কেন্দ্রের গাড়ে দোষ দিয়ে গেছে। যাই হোক, এখন সে দোষারোপের সময় নয়, এখন এমন একটা সময় এসছে এই সুযোগে যেখানে কাঁটাতার নেই, সব জায়গায় আমরা বাংলাদেশের অভ্যন্তরে কাঁটাতার দিচ্ছি না, আমরা ভারতের অভ্যন্তরে কাঁটাতার। মানে যে ভারত কেন কোনো কড়া অবস্থান নিচ্ছে না, কারণ যেভাবে একের পর এক সীমান্তে বাধা দেওয়া হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশের তরফে, মানে একদিকে যা পরিস্থিতি, সীমান্তে উস্কানি চলছে, তার মধ্যে এবার হুঙ্কার বিশ্বাসঘাতক বাংলাদেশের, মানে ইতিহাস ভুলে ফের ভারতকে হুঙ্কার ইউনূস সরকারের। হাসিনা আমলে ভারতের সঙ্গে হওয়া সব সীমান্ত চুক্তি এবার বাতিলের ঘোষণা, আর এই চুক্তি বাতিলের ঘোষণা বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কি বললেন শোনাবো। আমি অলরেডি আমরা ইসেরে বলছি যে আমরা অলরেডি একটা চিঠি দিব যে ওইগুলি আমার যেগুলি অসম চুক্তি হয়েছে ওইগুলি যেন বাদ দেওয়া যায়, এই জন্য এই যেন অকারেন্স না ঘটে, এই জন্য তো আজকে ফরেন মিনিস্ট্রিতে বলা হয়েছে, গতকাল ফরেন অ্যাডভাইজার আজকে ইসেরে ডেকে ফরেন সেক্রেটারি অথবা ফরেন অ্যাডভাইজার ইন্ডিয়ান হাই কমিশনারকে ডেকে বলবে। সমীর মিত্র আমাদের সঙ্গে রয়েছেন। সমীর দা, মানে পরপর হুঙ্কার চলেই যাচ্ছে, এমনকি এই অভিযোগও করা হচ্ছে যে মানে আইন লঙ্ঘন করা হয়েছে, আন্তর্জাতিক যে আইন লঙ্ঘন, সেই আইন লঙ্ঘন করে নাকি বিএসএফ কাঁটাতার দিচ্ছিল। আমি জানি না আইনটা কি,
বাট কাঁটাতার কোনো জায়গায় লাগাতে গেলে ইন্দিরা গান্ধী এবং মুজিবুর রহমানের মধ্যে যে চুক্তি হয়েছিল সেই চুক্তির পরিপ্রেক্ষিতে সেই জায়গাটা 150 গজ মিনিমাম হতে হবে। জিরো লাইন থেকে 150 গজ, তার পেছনে যে যার রাজ্যে সে যে কোনো কনস্ট্রাকশন সে করতে পারে অ্যাকর্ডিং টু দ্যাট অ্যাক্ট। এখন প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে পায়ে পা লাগিয়ে ঝগড়া করার মতো। আমাদের অধ্যাপক বললেন, রাজাগোপাল ধরবাবু, যে কুল, বাট হাউ লং এ কান্ট্রি ক্যান রিমেইন কুল when firing is being resorted at the border to thwart, to disperse the Bangladeshi criminals and BJP, সেইখানে যদি এখনো আমরা কুল থাকি, because we either you give the clear that we remain cool, or you give the authority to the border guard, BSF, the officers level, that if required that he should open fire, effective fire, not on the air. It should be effective fire, because this is a monkey business cannot continue anymore. এখন ওরা ক্রলিং ট্রেঞ্চ খুলতে শুরু করে দিয়েছে, তার অর্থ যে ইনকেস যদি বিএসএফ এর তরফ থেকে যদি কিছু সামনে আসে, তাহলে সঙ্গে সঙ্গে যাতে ওরা পজিশন নিয়ে তাদের প্রতিরোধ করতে পারে। এখন এই যে বাংলাদেশের এই যে এরা বলছেন, আমি জানি না এরা কি বলছেন না কি বলছেন না, কারণ এই যারা আজকে যে মুখে কথা বলছে, অতীতে এদের 2-4 জন হাই কমিশনের সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়ার সুযোগ হয়েছে আমরা, সেই বক্তব্য আর আজকের বক্তব্যের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। অর্থাৎ দ্যার ইজ সাম আদার এলিমেন্ট যেটা এটাকে তো করছে যে ভারত বাংলাদেশের মধ্যে কোনো রকম ভাবে যেন কোনো সুসম্পর্ক না হতে পারে। কিন্তু এই যে আমি সেদিন একটা জায়গায় বলেছিলাম যে 20 থেকে 22 কোম্পানি বিএসএফ আসার কথা ইয়ের থেকে, আমাদের নর্থ ইস্ট থেকে, যেটাকে আমরা আরো বেশি কম্প্যাক্টলি ডিপ্লয়মেন্টটা করতে পারি। বাট পয়েন্ট রিমেন, আই উইল আর্জ আপন এভরিবডি, যে কাঁটাতারের বেড়া যখন আমরা একবার শুরু করেছি, উই উইল ফিনিশ কাম হোয়াট মে। এটা আমরা কোনোভাবেই আমরা এটাকে করব না, তবে হ্যাঁ নির্দেশের মধ্যে অ্যান্ড ট্রাইং উইদাউট এনি কোল্যাটারাল ড্যামেজ। সুতরাং এই জায়গাগুলোকে আমাদের ভাবতে হবে। এখন যদি আমরা না কিছু করি, বারবার আমি বলেছি, আবার বলছি, ঠাকুর বলেছিলেন যে ফোঁস করো, ফোঁস, অন্তত সেটুকু তো হোক। আজকে কালকে যেটা হয়েছে দাহগ্রামে যেটা হয়েছে, এখন দাহগ্রাম তার এটা জিওগ্রাফিক্যাল লোকেশনটা বোধহয় অনেকেই জানেন না। ইট ইজ অ্যান এনক্লেভ, তার সঙ্গে একটা ছোট্ট এনক্লেভ আছে অঙ্গরপোতা, মেকলিগঞ্জ এর নিচে, এবং তার সবচেয়ে রাস্তার উপরে যে পিলারটা রয়েছে, সেই মেন পিলারের নাম্বার হচ্ছে 812, ওইটা চলে গেছে আমাদের আরো ভেতরে। এখন এই যে এনক্লেভটা তারা নিজেদের টাকায়, দে হ্যাভ অলরেডি স্পেন্ড মোর দ্যান 2 লাখ রুপিস। ওখানকার স্থানীয় জনসাধারণ যে বার্বড ওয়্যার ফেন্সিং, সারা রাত ওরা গার্ড দিচ্ছে, বলছে আমরা এটা করবো। তো দ্যাট ইজ দ্য হাইট অফ মোরাল of the border population. একেবারে সমীরবাবু, আপনি আমাদের সঙ্গে থাকুন, পরবর্তীতে আবারও আপনার কাছে যাব। কিন্তু যা পরিস্থিতি বাংলাদেশের সীমান্তে উস্কানি চলছে, তার মধ্যে এবার শুভেন্দু অধিকারী তিনি হুঙ্কার দিচ্ছেন। তিনি বলছেন কি, যে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, ভারতের ধৈর্যের বাঁধ ভাঙলে 5 থেকে 7টা ড্রোন পাঠিয়ে দিলেই সব শেষ হয়ে যাবে। দেখুন, একটা বাংলায় কথা আছে জানেন তো, অতিবার বেরোনা ঝড়ে ভেঙে যাবে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। বাংলাদেশে এই নাবালক অর্বাচীনগুলো, ভারত এখন পৃথিবীর 3য় সামরিক শক্তিশালী দেশ। ভারত অত্যন্ত দায়িত্বশীল দেশ, দুর্বল দেশকে আক্রমণ করে না। এরা জানে না যে আমাদের সেনা বিএসএফ পাঠানোর দরকার হবে না। আমরা এখন ড্রোনে এত বেশি উন্নত, এরা জানেই না যে ভারতবর্ষ ধৈর্যের বাঁধ ভাঙে, গোটা 5-7 ড্রোন পাঠিয়ে দিলেই ওদের কাজ শেষ হয়ে যাবে। ওসামা বিন লাদেনের থেকেও খারাপ অবস্থা হবে। আমি বলছি
এরা জানে না আমাদের ওই বালুরঘাট সীমান্তে কটা ট্যাঙ্ক নিয়ে এসে খড়গাদা দিয়ে সাজিয়েছে। আমাদের ট্যাঙ্ক লাগে না, এখন ট্যাঙ্ক দিয়ে যুদ্ধ হয় না, ওরা 60-70 সালে আছে। এখন ট্যাঙ্কে যুদ্ধ হয় না, বন্দুকে যুদ্ধ হয় না, ম্যান পাওয়ার লাগে না। 5টা ড্রোন শুধু পাঠাবে ভারত। এরা এখনো ভারতের তাকত সম্পর্কে জানে না। ওখানকার এই মূর্খগুলো, অশিক্ষিতগুলো এখানে ফোর্ট উইলিয়াম থেকে টিপবে আর ওখানে ধপাধপ চলে যাবে। শুভেন্দু অধিকারী হুঙ্কার দিচ্ছেন যে ভারতের ধৈর্যের বাঁধ ভাঙলে একেবারে লাদানের থেকেও খারাপ অবস্থা হবে, কিন্তু বিরোধীরা বলছে ভারতের সেই কড়া হুঙ্কারটা কোথায়? বাংলাদেশে একদিকে সংখ্যালঘু হিন্দুদের উপর লাগাতার আক্রমণ চলছে, বাংলাদেশে উস্কানি চলছে, আর এবার এর মধ্যেই মন্দিরে চুরির ঘটনা। অর্থাৎ যে খবর ইতিমধ্যেই সামনে আসছে, বাংলাদেশের লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় ভবতারিণী কালী মন্দিরে চুরি হয়েছে। সোনা, রূপোর গয়না, পিতলের কালি ও শিবের মূর্তি সমেত 4 লক্ষেরও বেশি টাকার সামগ্রী লুট করা হয়। গভীর রাতে মন্দিরের 2টি গেটের তালা ভেঙে ঢোকে দুষ্কৃতীরা। 150 বছরের প্রাচীন এই মন্দির, আর সেই মন্দিরে এ ধরনের ঘটনা এই প্রথম বলে জানিয়েছেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র দাস। খবর বাংলাদেশের সংবাদপত্র ডেইলি স্টার সূত্রে। আমি এখান থেকে দেবনারায়ণদার কাছে যাব। দেবনারায়ণদা, বারবার আমরা ছবি দেখতে পাচ্ছি যে সীমান্তে কাঁটাতার দিতে বাধা দেওয়া হচ্ছে বিএসএফ কে বর্ডার গার্ড পুলিশের তরফে, কিন্তু কোথাও গিয়ে বিএসএফ এর তরফে বা বারবার যেটা কেন্দ্রের তরফে বলা হয় যে জমি তো দিচ্ছে না, তার জন্যই তো কাঁটাতার দিতে পারছে না বিএসএফ। আচ্ছা, আমি একটা কথা, এর আগের যে বক্তব্যটি আসছে, শক্তি চট্টোপাধ্যায় প্রতিক্রিয়াশীল কবিতা এক জায়গায় লিখেছিল, হিংসা পরবর সরকি বেঁধে দেয় অমাবস্যাময় বনে। আবার বলছি, হিংসা পরবশ সরকি বেঁধে দেয় অমাবস্যাময় বনে। অমাবস্যা বাংলাদেশে ঢুকেছে, তার জন্য প্রতিহিংসা বাড়ছে। তার সঙ্গে কিন্তু এই প্রতিহিংসা আমরা জবাব দিতে পারছি না কেন? সমীরবাবুর কথা আমি সম্পূর্ণ একমত। আমাদের নিশ্চয়ই, আমরা অত্যন্ত শান্ত মানুষ। রাধাগোপালবাবু যে কথা বলেছেন আমরা ঠিক করব না। আর শুভেন্দুবাবু তো বলছেন এখানে তো একটা 5-7টা ড্রোন উড়িয়ে দিলে বাংলাদেশ শেষ হয়ে যাবে, ফোর্ট উইলিয়াম থেকে টিপ দিলে, কিন্তু তা নয়। প্রশ্ন হচ্ছে আজকে যতদূর বাড়ছে, দেখছি বারবার বাড়ছে, শুধু তাই না, হিন্দুদের প্রতিদিন এক একটা করে ঘটনা ঘটছে, মন্দির ভাঙছে, কাউকে মারছে, কাউকে মেরে ফেলছে, প্রতিদিন বাড়ছে। আমাদের একটা ধৈর্য আছে। ওরা যেরকম আমাদেরকে হাইকমিশনকে ডেকে নিয়ে থ্রেট করছে, আমরা কিন্তু করছি না। এতদিন পর্যন্ত হচ্ছে, এক একটা কিন্তু সহ্য করে যাচ্ছি। সহ্যের একটা সীমা আছে। সমীরবাবু ঠিকই বলেছে, অন্তত আমাদের এটা করতে হবে। এবার হচ্ছে দ্বিতীয় বিষয়, আমি দেখছিলাম 2200 কিলোমিটারের মধ্যে 450 কিলোমিটার কিন্তু নদী, আর বাকিটার মধ্যে 60% জমি আগের থেকে হয়ে গেছে। বাকি যেটা আছে 600 কিলোমিটার মাত্র। 2200 কিলোমিটার মধ্যে ল্যান্ড 600 কিলোমিটার দেওয়া হয়নি, তার মধ্যে তার বাদে 450 কিলোমিটার নদী জীবনেও কিন্তু দেওয়া যাবে না। আর মাত্র 500-600 কিলোমিটার আছে 2200-র মধ্যে, আস্তে আস্তে চলছে। সেইগুলো দেওয়ার জন্য ওরা বাধা দিচ্ছে। ওরা বলছে এখানেও বাধা দিচ্ছে, এমনকি ত্রিপুরাও বাধা দিচ্ছে, এবং এটাও জেনে রাখে উত্তরবঙ্গে মাত্র 10% মাত্র আছে, সেখানেও করতে দিচ্ছে না। দক্ষিণবঙ্গে একটু বেশি আছে, তাও করা হচ্ছে, কিন্তু বাধা দিচ্ছে। এই কথা ঠিক নয়। আমি যে কথাটা বলবো, বাধা দিচ্ছে এবং আমাদের এখন কি করতে হবে। একটু আগে রাধাগোপালবাবু বলছিল না আমরা একটা সময় না, ওরা যে বাধা দিচ্ছে, ওরা চাচ্ছে যুদ্ধ, চাচ্ছে কি? আমার প্রশ্ন, একটা কিছু ঘটুক, আমরা ছোট রাষ্ট্র, আমরা সবার সমর্থন পাবো। আর একটা কথা এই কথা বলছে, কিন্তু দেবনারায়ণদা, আপনার কাছেই যাব, আমি আপনার কাছেই যাব, কিন্তু রাজ্য কেন জমি দিচ্ছে না এই প্রশ্নটা তো উঠছে। রাজ্য কেন জমি দিচ্ছে না এই প্রশ্নটা তো উঠছে। অনেক জমি দেওয়া হয়ে গেছে, মাত্র 37% ল্যান্ড জমি বাকি আছে, বাকি কিন্তু দেওয়া গেছে। এটা কিন্তু আমি বলিনি, এটা পরিষ্কার বিএসএফ এর এই পূর্ব সিদ্ধান্ত বলেছে, তাই বলেছে। দেখুন, খুব সম্ভবত একটা প্রবাদ আছে না দেবস্মিতা, শ্যাকরা ঠুকঠাক কামারের একঘা। এটা বোধহয় বাংলাদেশের এই এখন যেটা শুভেন্দুবাবু বললেন সঠিক কথাই। এই অর্বাচীন নাবালকরা এখনো শোনেনি, শুনলে এই বর্দার সঙ্গে এগুলো করতো না। একটা আমরা দেখছি যেটা খুব সুন্দর একটা তুলনা টানলেন রাজাগোপাল বাবু, যে বাঘ আর বেড়ালের। আমি বলছি বাঘ আর ইঁদুরের। কারণ যাদের ক্ষমতা ওই মাটির ডিবির বাংকার আর গরুর গাড়ির ট্যাঙ্কার, তারা লড়তে আসছে ভারতের সঙ্গে, যারা এই মুহূর্তে তৃতীয়
সামরিক শক্তিশালী দেশ। আচ্ছা, বারে বারে ব্যাপারটা অন্যদিকে কে হচ্ছে না, কি হচ্ছে জানেন? তার উত্তরটা আপনি খানিকক্ষণ আগেই বললেন। বাংলাদেশের ভেতরে যে এই হিন্দুদের ওপর অত্যাচার চালানো হচ্ছে সেইটার থেকে নজর ঘোরানোর জন্যে এই কয়েকজন একদম জেহাদি ওই মৌলবাদীগুলোকে পাঠিয়ে দিয়েছে বর্ডারে, যাতে তারা এই বিজিবির সঙ্গে মিলেমিশে এই বিএসএফ কে উত্তপ্ত করে। আমি শেষ করি, তারপর আপনি বলবেন। আমি শেষ করি। এই কারণে নজর ঘোরানো, বাংলাদেশ ভারতের কাছে সামরিক ক্ষেত্র থেকে ধারে কাছ দিয়েও যায় না, ভারতের ধারে কাছ দিয়ে, খুব সত্যি কথা। কিন্তু একটা বিষয় একের পর এক আপনিই বলছেন যে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, যেভাবে সীমান্তে উস্কানি দেওয়া হচ্ছে, যেভাবে আমরা দেখতে পাচ্ছি এই যে চুক্তি বাতিলের কথা বলা হচ্ছে, আগের যেসব সীমান্ত চুক্তি, তারপরে শুভেন্দু অধিকারী হুঙ্কার দিচ্ছেন, কিন্তু বিরোধীদের যে বক্তব্য ভারতের সেই হুঙ্কার সেটা কোথায়? শুভেন্দু অধিকারী কি হুঙ্কার? শুভেন্দু অধিকারী বলেছেন যে আমাদের এই যে ধৈর্যটা পরীক্ষা নিও না, ধৈর্যের পরীক্ষা, যখন ধৈর্যের অবসান ঘটবে, ধৈর্যের সেটা দিন মাস ক্ষণ আমি আপনাকে বলতে পারবো না, আমি টিয়া পাখি নিয়ে এখানে বসে নেই। কিন্তু অবশ্যই ভারতকে যদি এভাবে আক্রমণ করা হয়, আমি আপনাকে ইতিহাস মনে করিয়ে দিচ্ছি দেবস্মিতা, কিন্তু 1971-এর এক সেকেন্ড, আরে আপনি টিয়া পাখি নিয়ে বসে না, না না, কিন্তু ভারতবাসীও জানতে চায়, প্রতিটা ভারতের মানুষ জানতে চায়, কারণ ভারতের সঙ্গে বাংলাদেশের সেই সম্পর্ক। উত্তরটা না শুনলে, না শোনা ধৈর্য আপনি কি করে বলবো? 1971 সালের 5ই ডিসেম্বর যদি না হতো, পাকিস্তান যদি ভারতকে আক্রমণ না করতো, ভারত আক্রমণ করতো না। বাই নেচার ভারত কাউকে আক্রমণ করে না, এটা আমাদের সংস্কৃতি, এটা আমাদের নিজেদের কালচার, এবং এটা আমাদের ভারতের পররাষ্ট্র নীতি বলতে পারেন। এক সেকেন্ড শেষ করিনি আমি। সেই জায়গা থেকে ভারতকে উত্তপ্ত করছে এই কারণেই যে বারে বারে যাতে ভারতকে আক্রমণ করা হয়। আর এক সেকেন্ড, আমাকে 10 সেকেন্ড বলতে দিতে হবে বর্ডার নিয়ে। দেবনারায়ণ বাবু বলেন 37%, আপনি তো আপনি বলে দিলেন। এক সেকেন্ড, তার কতখানি ফেলিয়ার চিন্তা করুন। দেবাশিস দা, ভারতের এই অবস্থান, দেবাশিস দা কি বলবেন? ভারতের এই অবস্থান যেরকম একদম কেয়াদি বলছেন, আর অন্যদিকে বাংলাদেশের এই লাগাতার হুমকি, সীমান্তে উস্কানি অব্যাহত, কি বলবেন? না না, এটা তো কোনো স্টুডিও সন্ধ্যাবেলায় চিৎকার চেঁচামেচি বিষয় নয়। মূল কথা হচ্ছে এটা একেবারে খুব সূক্ষ্ম পররাষ্ট্রনীতির জায়গা। বাংলাদেশের এই পরিস্থিতিটা তৈরি হচ্ছে গত কয়েক মাস ধরে, যেখানে যে রাজনীতিটা ডমিনেট করছে সেই রাজনীতিটা যদি আমরা ঠিক মতো অনুধাবন না করি, তাহলে এইটা চিৎকার করে কিছু হবে না। তীব্রভাবে একটা অসুস্থ রাজনীতি কাজ করছে, সে রাজনীতিতে জাতিসত্তার রাজনীতি কাজ করছে, উগ্রভাবে জাতিসত্তার রাজনীতি কাজ করছে। দেশমিতা, তোমাদের প্যাকেজে প্রায় প্রত্যেক দিন সমস্ত গণমাধ্যমে যেটা দেখাচ্ছে কিভাবে বাংলাদেশের নির্দিষ্টভাবে জায়গাগুলো আক্রান্ত হচ্ছে, রক্তাক্ত হচ্ছে। এই জায়গাটার মধ্যে কিন্তু আসলে শুধু আক্রমণ নেই, জায়গাটার মধ্যে একটা রাজনীতি রয়েছে, যে রাজনীতিতে অসুস্থ জাতিসত্তার রাজনীতি। প্রশ্ন এবার আসছি, কে বলছি, এবার জায়গাটা প্রশ্নটা কোথায় উঠছে, কেন সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে? প্রশ্নটা উঠেটা খুব স্বাভাবিক। বাংলাদেশ যেরকমভাবে স্টান্স নিচ্ছে, বাংলাদেশ যেরকমভাবে বিভিন্ন আধিকারিকদের ডেকে পাঠাচ্ছেন, সেই জায়গাটার মধ্যেও কিন্তু রাজনীতি রয়েছে, সব করা রাজনীতি রয়েছে, যেটা ঘাটতি থেকে যাচ্ছে ভারতবর্ষে। অ্যাবসলিউটলি ঠিক, ভারতবর্ষ কখনোই একটা যুদ্ধের জায়গায় নেই, যাওয়ার প্রশ্ন ওঠে না, কিন্তু ভারতবর্ষ নিশ্চিতভাবে যে জায়গায় রয়েছে সেই জায়গাটা কিন্তু পররাষ্ট্রের অবস্থান থেকে হুঙ্কার দেওয়ার জায়গা। আমরা যেটা লক্ষ্য করতে পাচ্ছি, জাতীয় স্তরে পাচ্ছি না, রাজ্য স্তরে লোকাল লেভেলে স্টুডিওতে বসে কে কত কথা বলছে, কতটা ব্যঙ্গ বিদ্রুপ করছে, এর নিশ্চয় খুব স্থানীয় রাজনীতির মূল্য আছে। কিন্তু একটা দেশের সাথে দেশের যখন আলোচনা হয়, তখন তাকিয়ে থাকে যে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছেন, ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী কি বলছেন, তারা কিভাবে বোম দিয়ে না ড্রোন দিয়ে নয়, মৌখিকভাবে কি বার্তা পাঠাচ্ছেন। রিটালিয়েশন মানে যুদ্ধ নয়, রিটালিয়েশন মানে কথা বলছেন, মূল্যের কথা বলছেন, আলোচনার কথার জায়গায় আসছেন, কিন্তু আরো যে চাঞ্চল্যকর, অত্যন্ত মারাত্মক যে ঘটনা ঘটছে, যে অন্যের ভোটার কার্ডে ছবি ও তথ্য পাল্টে তৈরি হয়ে যাচ্ছে জাল ভোটার কার্ড, আর টাকা ফেললেই তৈরি হয়ে যাচ্ছে জাল পাসপোর্ট। কিভাবে তৈরি হচ্ছে, বিস্তারিত আলোচনায় আসবে একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকবেন।